এই চ্যানেলে সম্প্রচারিত সকল খবরই সচেতনতামূলক এবং শিক্ষণীয়, কোনো কিছুই প্রভাবিত নয়। রাজ্য সরকারের সঙ্গে জুনিয়র ডাক্তারদের দ্বিতীয় দফার বৈঠকের পর জুনিয়র ডাক্তারেরা কিন্তু স্পষ্ট জানিয়েছেন তারা আন্দোলন থেকে উঠবেন না এবং তাদের যে আন্দোলন চলছে সেই আন্দোলনে চলার সাথে সাথে তাদের কর্মবিরতির ডাক কিন্তু অবহাল থাকবে। তার কারণ স্বরূপ তারা জানিয়েছেন যে দ্বিতীয়বারের যে বৈঠক রাজ্য সরকারের সঙ্গে তাদের হয়েছে গতদিন সন্ধ্যাবেলা নবান্নে, সেই বৈঠক মোটেই সন্তোষজনক নয়, যার জন্য জুনিয়র ডাক্তারেরা কোনোভাবেই আশ্বাস পাচ্ছেন না কর্মে ফিরে তারা সুস্থ থাকবেন বা তাদের সুরক্ষা সঠিকভাবে বজায় থাকবে। জানা গেছে জুনিয়র ডাক্তারদের অন্যতম মূল দাবি কর্মক্ষেত্রের নিরাপত্তা সুনিশ্চিত করা এবং সেই সুনিশ্চিত করার বিষয় নিয়ে তারা বেজায় সংকোচ বোধ করছেন, তাই কর্মবিরতির সিদ্ধান্ত থেকে তারা সরবেন না। আর.জি. কর কাণ্ডের পর পরিস্থিতি স্বাভাবিক করতে সরকারের আদৌ কোনো সদিচ্ছা আছে কিনা তা নিয়েও তারা একাধিক প্রশ্ন চিহ্ন কিন্তু দাঁড় করিয়েছেন। নবান্নে মুখ্য সচিব মনোজ পন্ত সহ শীর্ষ আধিকারিকদের নিয়ে গঠিত টাস্ক ফোর্সের 2 ঘন্টার বেশি দীর্ঘ বৈঠকে এই বিষয়ে সরকারের গৃহীত একাধিক পদক্ষেপ জুনিয়র ডাক্তারদের 30 জন সদস্যের প্রতিনিধি দলের সামনে তুলে ধরা হয়। হাসপাতালে দালাল রাজ বন্ধ করা, নিরাপত্তার দায়িত্বে চুক্তিভিত্তিক কর্মী না রাখার মতো তাদের কয়েকটি দাবিতে রাজ্য সরকার সম্মতি দিয়েছে বলে প্রশাসনিক সূত্রে জানা গেছে। জুনিয়র চিকিৎসকেরা বৈঠকে নিরাপত্তার সঙ্গে সংশ্লিষ্ট কয়েকটি কমিটি করার প্রস্তাবও কিন্তু রেখেছেন, তবে সকল প্রকার তাদের যে প্রস্তাব, এক কথায় তাদের নিরাপত্তা সুরক্ষা করার যে একাধিক প্রচেষ্টা, সেই প্রচেষ্টা কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে কোনোভাবেই আসছে না বলেই তারা আকার ইঙ্গিতে জানাচ্ছেন। তার সাথে সাথে তারা এও জানিয়েছে যে তাদের সঙ্গে যে বৈঠক হয়েছে সেই বৈঠকের যাবতীয় তথ্য রাজ্য সরকারের তরফ থেকে মেল করে পাঠানো হবে, তবে তারা কোনোভাবেই কর্মে কিন্তু ফিরছেন না, তাদের কর্মবিরতি উঠছে না, তাদের আন্দোলন জারি থাকবে। এই বিষয়ে জুনিয়র ডাক্তার দেবাশিস হালদার এবং আন্দোলনকারী ডাক্তার রুবেলিকা কুমার ঠিক কি বলেছে শোনাবো আপনাদের। আমরা আমাদের যে চতুর্থ এবং পঞ্চম দাবি, পঞ্চম দফা দাবি ছিল এবং এর পাশাপাশি প্রিন্সিপাল সেক্রেটারির যে অপসারণের দাবি ছিল, সেই দাবি নিয়ে আজকে আমরা চিফ সেক্রেটারির নেতৃত্বে যে টিম তৈরি হয়েছিল তার সাথে আমাদের মিটিংয়ের জন্য আমাদের যা পয়েন্ট ছিল প্রত্যেকটা পয়েন্ট পুঙ্খানুপুঙ্খভাবে আমাদের দাবি জায়গা থেকে আমরা রাখি। কেন রাখি? আমরা মনে করি এই দাবিগুলো যুক্তিসঙ্গত এই জায়গা থেকে, যাতে দ্বিতীয় অভয়া আর তৈরি না হয় কোনো কলেজের বুকে। এই পরিস্থিতি যেন পশ্চিমবঙ্গের কোনো মেডিকেল কলেজ থেকে শুরু করে যে কোনো কলেজে কখনো পরিলক্ষিত হতে না হয়, সেই জায়গা থেকে, সেই ইম্পর্টেন্সকে, সেই গুরুত্বের জায়গা থেকে আমরা আজকে এই মিটিংয়ের জন্য এসেছি। আলোচনা সমস্ত দাবি দেওয়াগুলো তারা আমাদের যে চতুর্থ এবং পঞ্চম দাবি ছিল, সেখানে ফেক কালচার থেকে শুরু করে হাউস কাউন্সিলের যে অস্বচ্ছতা, সেখান থেকে শুরু করে WBMC ইলেকশনের যে সমস্যা, রোগী পরিষেবা নিয়ে যে ব্যাহত এবং চতুর্থ সেফটি সিকিউরিটির প্রশ্নে CCTV থেকে শুরু করে, সেমিনার রুম ওয়াশরুম থেকে শুরু করে এবং হচ্ছে যে কলেজ কমিটিগুলোতে ICC তৈরি করা, যে কমিটিগুলো থেকে এতদিন ট্রেড কালচার এবং সিন্ডিকেট রাজ চলতো, হোস্টেল কমিটি থেকে শুরু করে, এন্টি রেগিং কমিটি থেকে শুরু করে, যেগুলো কুকুর ভাষা হয়ে দাঁড়িয়েছিল সেগুলো সম্পূর্ণ অপসারণ থেকে শুরু করে নতুনভাবে সেগুলো রিস্ট্রাকচার করা টাস্ক ফোর্সের মাধ্যমে এবং কলেজ ওয়াইজ যে টাস্ক ফোর্স তৈরি করা এবং সমূলে যে অপসংস্কৃতি কলেজগুলোর বুকে চলতো, সেই গণতান্ত্রিক পরিবেশকে, সেই অপসংস্কৃতিকে মুছে ফেলা এবং গণতান্ত্রিক পরিবেশকে আরও বৃহত্তর করার জন্য রেসিডেন্ট ডক্টর অ্যাসোসিয়েশন এবং স্টুডেন্ট ইউনিয়নের যে দাবি আমরা রেখেছিলাম, সেই দাবি নিয়ে আলোচনা হয়। কিন্তু আলোচনার শেষে এবং এর পাশাপাশি এটাও আলোচনা হয় যে রোগী পরিষেবা নিয়ে আমরা যে প্রতিদিন সমস্যার মধ্যে পড়ি, সেই সমস্যা থেকে আমরা যে ঘটনাগুলো মনে করেছিলাম, যে বেডের নিয়ে ট্রান্সপারেন্সি, রেফারাল সিস্টেম নিয়ে ট্রান্সপারেন্সি, ইনফ্রাস্ট্রাকচার গড়ে তোলা এবং পাশাপাশি যে স্বচ্ছ ট্রান্সফার প্রক্রিয়া, অন্যান্য স্বাস্থ্যকর্মীদের নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে, হেলথ রিক্রুটমেন্টের ক্ষেত্রে যে সদর্থক ভূমিকা রাজ্য সরকারের নেওয়া উচিত, সেই জায়গাগুলো যদি তৈরি হয় তবেই আমরা একটা হয়তো নতুন স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তোলার কথা এগিয়ে যেতে পারতাম। যাই হোক, আলোচনা অনেক হয়েছিল, কিন্তু যখন যে জায়গাটা থেকে সমস্যার সৃষ্টি হলো সেটা হলো যখন আমরা চাইলাম যে আলোচনা হলো তার একটা মিনিটস আমরা আমাদেরকে দিই।
মিনিটস যা আলোচনা হলো তার জায়গা দিয়ে, কিন্তু দেখা গেল সেই জায়গায় চিফ সেক্রেটারি স্যার জানালেন যে তিনি এগুলো দিতে পারবেন না। শুধুমাত্র কিছু ন্যূনতম যে প্রতিশ্রুতি, সেই প্রতিশ্রুতি দিয়ে তিনি তার মিনিটস তৈরি করেছিলেন। তিনি বলেছেন আমরা তাতে রাজি হয়নি, আমরা বেরিয়ে এসেছি। তিনি তারপর বলেছেন যে ড্রাফট ফর্মে একটা মেল পাঠানোর জন্য, যে মেলের পেলে উনি হয়তো কাল সকালে যে দাবি দাবাগুলো নিয়ে আলোচনা হয়েছে সেগুলো নিয়ে একটা ডাইরেক্টিভ দেবেন। আমরা সেই ডাইরেক্টিভের অপেক্ষায় আছি। আমরা মনে করি যে এই আন্দোলনের যে ন্যায়সঙ্গতা, 9 তারিখের যে ঘটনাকে সামনে কি হচ্ছে ক্যামেরার মধ্যে কি তাকে মান্যতা দিয়ে এবং হ্যাঁ তো ক্যামেরার মধ্যে আসলে ফেল করছে করতে হয়, আমাদের আবার কাজে ফিরতে হয়। আমাদের সহপাঠীকে যে ঘটনা ঘটেছে তার জন্য তার সুরক্ষা এবং সেফটি প্রসঙ্গ যদি সেই ঘটনা যাতে সুরক্ষিত করতে হয়, সেফটি সিকিউরিটি যাতে সুরক্ষিত করতে হয়, কোনো ছাত্রছাত্রীকে যাতে থ্রেট কালচারের মুখে না পড়তে হয়, আর সেই জন্য আমরা মনে করি এই অ্যাডভার্সিভগুলো যে ডাইরেক্টিভগুলো আসার কথা সেই ডাইরেক্টিভগুলো নিয়ে আলোচনা করতেছিলাম। এগুলো সেই জরুরি জায়গা থেকে আমরা বলতে চাই উপরে তুই মোবাইলটা রাখছিস, এই জায়গাটাকে দেখা হোক এবং আমাদের হসপিটালের সাথে যে আমরাও তো তার সাথে কাজে ফিরতে চাই। তাহলে কাজে ফিরতে গেলে আমাদের যে দাবি দেওয়া ছিল, যে ন্যূনতম দাবি দেওয়া, সেই ডাইরেক্টিভের অপেক্ষায় আমরা আছি। আমরা মনে করি যে রাজ্য প্রশাসন যদি আমাদের আন্দোলনের প্রতি সদর্থক থাকেন এবং আমাদের দাবিকে ন্যায়সঙ্গত বলে মনে করেন, আমি মনে করি অতি দ্রুততার সাথে তারা এই পদক্ষেপ গ্রহণ করবেন। আমাদের কর্মবিরতি এবং অবস্থান বিক্ষোভের প্রশ্নে আমাদের যেভাবে কর্মবিরতি এবং অবস্থান বিক্ষোভ চলছিল সেভাবেই চলবে। আমরা ডিরেক্টিভের অপেক্ষায় আছি। ডিরেক্টিভ দিলে আমরা আমাদের অবস্থান এবং কর্মবিরতি সম্পর্কে সুনির্দিষ্ট। আপনারা যে প্রস্তাবগুলো দিয়েছেন, যে স্বচ্ছতাকে মেনটেন করতে হবে তার উপর বারংবার জোর দিয়েছিলেন। মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে যখন আমরা আলোচনায় বসেছিলাম, তার আগে আমরা লাইভ স্ট্রিমিংয়ের দাবি, যখন লাইভ স্ট্রিমিংয়ের দাবি মানা না হয় তখন বোথ সাইডের ভিডিও রেকর্ডিংয়ের দাবি, এমনকি সেটাও যখন সম্ভব নয় বলে ওনারা জানিয়েছিলেন, প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছিল, তখন আমরা বোথ সাইডের মাইনিউটসের এগ্রিমেন্টের পরেই সেখানে উভয় পক্ষ সম্মতি সহকারে স্বাক্ষর করবেন এবং তার মাধ্যমে আলোচনার সুষ্ঠু সমাধান বেরোবে, এই আশা নিয়ে আমরা আগের দিন মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে মিটিংয়ে গেছিলাম। আমরা আলোচনায় বসেছিলাম। মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের প্রত্যেকটি দাবিকে অত্যন্ত সহানুভূতির সঙ্গে শুনেছিলেন এবং আমরা সেই যে স্বচ্ছতার দাবি নিয়ে গেছিলাম সেই রকমভাবেই বোথ সাইডের এগ্রিমেন্টে মাইনিউট সাইন করেই সেখান থেকে এসেছিলাম। কিন্তু আজকের আলোচনায় আমরা যখন বসি, প্রশাসনের তরফ থেকে চিফ সেক্রেটারি, হোম সেক্রেটারি সহ যারা ছিলেন তাদের সঙ্গে অত্যন্ত সদর্থকভাবে কথাবার্তা হলেও আমরা আমাদের তরফ থেকে চতুর্থ এবং পঞ্চম দাবি নিয়ে পরিষ্কার আমাদের সুস্পষ্ট দাবিগুলিকে জানালেও, তার ন্যায্যতাগুলোকে জানালেও, তার যথার্থতাকে পরিষ্কারভাবে রাখলেও তারা মৌখিকভাবে আমাদের সঙ্গে এগ্রিমেন্টে আসেন। তারা বলেন যে হ্যাঁ, এই প্রত্যেকটি দাবি সঠিক। আমরা যখন বলি যে থ্রেড কালচারের প্রশ্নে প্রত্যেকটি কলেজে কলেজে যে ভয়ের বাতাবরণ তৈরি হয়েছে তার বিরুদ্ধে কলেজ এবং স্টেট লেভেলে এনকোয়ারি কমিটি গঠন করা উচিত, তারা আমাদের সঙ্গে সহমত হন। আমরা যখন বলি যে নিরাপত্তা এবং সুরক্ষার প্রশ্নটি অঙ্গাঙ্গিভাবে জড়িত রোগী পরিষেবা এবং রোগী পরিকাঠামোর সঙ্গে এবং সেই জন্য দরকার পেরিফেরি হাসপাতালগুলির একটি পুঙ্খানুপুঙ্খ রিপোর্ট বানানো এবং সেই অনুযায়ী পদক্ষেপ নেওয়ার, তারা আমাদের সঙ্গে এগ্রিমেন্টে আসেন। আমরা যখন দাবি করি যে প্রত্যেকটি সরকারি হাসপাতাল, সরকারি স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে সমস্ত স্তরের স্বাস্থ্যকর্মী, ডাক্তার, নার্স, টিকাকর্মী, সুরক্ষাকর্মী সহ সমস্ত স্তরের স্বাস্থ্যকর্মীদের রিক্রুটমেন্টের আশু প্রয়োজন, তখন তারাও সেটা নিয়ে এগ্রিমেন্টে আসেন। ভয়ের বাতাবরণ দূর করার জন্য যে জুনিয়র ডাক্তারদের আরটিএর ইলেকশন দরকারি, কেন স্টুডেন্ট ইউনিয়ন দরকারি এবং সেগুলিকে ইমিডিয়েট করার প্রক্রিয়া চালু করতে হবে, এই সমস্ত দাবি আমরা যখন রাখি তারা মৌখিকভাবে আমাদের সঙ্গে এগ্রিমেন্টে আসেন এবং আশ্বাস দেন তারা এই ডিরেক্টিভগুলি পাস করবেন। তারপরে আমরা অত্যন্ত 5.5 ঘন্টা ধরে আমরা অত্যন্ত সদর্থকভাবে এবং মনে করেছিলাম প্রশাসন অত্যন্ত সদিচ্ছার সঙ্গে, সহানুভূতির সঙ্গে আমাদের এই দাবিগুলি শুনছেন এবং এই দাবিগুলি মেনে নেওয়ার জন্য আশু যে প্রচেষ্টা তা করার চেষ্টা করবেন। কিন্তু মিটিংয়ের শেষে আমরা দেখতে পেলাম যখন আমাদের হাতে মাইনিউটস দেওয়া হলো, সেই মাইনিউটসের বেশিরভাগ কথাকেই বাদ দিয়ে দেওয়া হলো। এই জন্যই আমরা প্রথম দিন থেকে মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনায় বসতে চাইলেও আজকের আলোচনা নিয়ে আমরা অত্যন্ত হতাশাজনক। এই জন্যই প্রথম দিন থেকে আমরা স্বচ্ছতার দাবি জানিয়ে এসেছি। আমাদের স্বচ্ছতার দাবির যে ন্যায্যতা, যে যথার্থতা আমরা করে এসেছি, তা আজকের মিটিংয়ের যে
ফলপ্রসূতা তা থেকে পরিষ্কার যে কেন আমরা স্বচ্ছতার দাবিটা বারংবার জানাতে এসেছি। কি বাদ দেওয়া হয়েছিল আমরা যখন আগের দিন মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনায় বসেছিলাম, মাননীয় মুখ্যমন্ত্রীর সহানুভূতির সঙ্গে আমাদের দাবিগুলো শুনেছিলেন এবং আমরা সত্যি ভেবেছিলাম প্রশাসনের তরফ থেকে, রাজ্য সরকারের তরফ থেকে আমাদের আন্দোলনের দাবিগুলির প্রশ্নে, অভয়ার ন্যায় বিচারের প্রশ্নে, আপামর স্বাস্থ্য পরিকাঠামো, আপামর স্বাস্থ্য পরিষেবাকে সংস্কারের প্রশ্নে, ভয়ের বাতাবরণকে দূর করার প্রশ্নে একটি সদর্থক ভূমিকা আছে। আমরা সত্যি মনে করেছিলাম তারা একটা সদিচ্ছা রাখতে চান এবং তারা সেই সদিচ্ছার বার্তাই আমাদেরকে দিচ্ছিলেন। কিন্তু আজকে আলোচনার পরে তার ফলাফল দেখে আমরা সত্যিই হতাশ এবং আমরা কিছুটা হলেও ভরসা হারিয়েছি। আমরা সত্যি কিছুটা হলেও ভরসা হারিয়েছি এবং আমরা সত্যিই হতাশ। আমরা চাইনি আলোচনার শেষে একটি লিখিত, যেখানে তিনি সম্পূর্ণ আলোচনাতেই তারা প্রত্যেকটি পয়েন্টে, তারা আমাদের প্রত্যেকটি দাবিতে মৌখিকভাবে আমাদের সঙ্গে সম্পূর্ণ সম্মতিতে ছিলেন, সেখানে তার লিখিত আশ্বাস একটি মিটিংয়ের মাইনরসে সেটা নোটবন্দি করতে কেন যে আপত্তি ছিল তা নিয়ে আমরা বারংবার প্রশ্ন করলেও কোনো সদুত্তর মেলেনি। স্পষ্টতই এই দিক থেকে, এই আচরণ থেকে, এই ভূমিকা থেকে আমরা হতাশ এবং তাদের সদিচ্ছা সম্পর্কে আমাদের প্রশ্ন উঠছে এবং তাদের প্রতি আমরা অল্প হলেও আমাদের অনাস্থার জন্ম দিচ্ছে। কিন্তু চিফ সেক্রেটারি স্যার আমাদেরকে জানিয়েছেন আমাদের যে দাবিগুলি আছে তা সম্পর্কে সুস্পষ্ট ডিরেক্টিভ কালকের মধ্যে ওনাকে মেল করে জানাতে এবং তিনি যত তাড়াতাড়ি সম্ভব সেইগুলি সম্পর্কে তার যা প্রয়োজনীয় ডিরেক্টিভ, যা প্রয়োজনীয় অর্ডার, তিনি সেই অনুযায়ী যতটা সম্ভব পার করবেন। আমরা এখনও আশাবাদী তিনি, তার সদিচ্ছা রয়েছে, রাজ্য প্রশাসনের তরফ থেকে সদিচ্ছা রয়েছে। কিন্তু আজকের আলোচনার এই যে পরিণতি এবং সামান্য একটি লিখিত মাইনরসে এই জিনিসগুলি ইনক্লুড করতে, আমাদের দাবিগুলি ইনক্লুড করতে তাদের যে অনীহা, তাদের যে অনিচ্ছা, তা আমাদের খানিক অনাস্থার জন্ম দিচ্ছে। বলছি রুমেলিকে আপনারা অবস্থান এবং কর্মবিরতি কন্টিনিউ করছেন তো? আপনারা অবস্থান এবং কর্মবিরতি কন্টিনিউ করছেন তো? যে জায়গাটা বলতে চাই সেটা হচ্ছে যে মহামান্য সুপ্রিম কোর্ট যে কনফিডেন্স ফ্রিডম টু প্রোটেস্টার অ্যান্ড স্টেট, এই যে জায়গাটার জন্য আমরা যে আজকে মিটিংটা চেয়েছিলাম, যে আমরা মনে করেছিলাম যে একটা আস্থা ভরসার জায়গা হয়তো আমরা তৈরি করতে পারবো। মহামান্য সুপ্রিম কোর্ট যে নির্দেশ বা যে ডাইরেক্টিভ দিয়েছিলেন সেই জায়গা থেকে আমরা এসেছিলাম। আমরা মনে করেছিলাম যে আমরা যেটা রেখেছিলাম, যে বিষয়গুলো আমরা রেখেছিলাম সেই বিষয়গুলো নিয়ে যে ডাইরেক্টিভ দেওয়ার আমরা ভেবেছিলাম যে তিনি আমাদের মিক্সের মধ্যে সেই জায়গাগুলো রাখবেন, কিন্তু তিনি সেই জায়গাগুলো রাখলেন না। দ্বিমতের জায়গা এটাই। আমরা মনে করি যে আমাদের আন্দোলনের যে কর্মসূচি এবং আন্দোলনের যে দিক নির্দেশ, সেই জায়গা থেকে তিনি অতি দ্রুততার সাথে এই ডাইরেক্টিভগুলোকে নিয়ে সদুত্তর দেবেন। একটা জিনিস আরো বলে নেওয়া প্রয়োজন। আজকে আমরা নিজেরাই মেল করেছিলাম আজকে যে এই বসার ভিত্তিতে যাতে একটা আমরা তো কাজে ফিরতে চাই। আমরা তো বারবার বলছি আমরা খুব আশা নিয়ে আজকে গিয়েছিলাম যে একটা অত্যন্ত ইতিবাচক সদর্থক আলোচনা হবে এবং আমরা একটাভাবে হয়তো বা কাজে ফেরার একটা পরিবেশ তৈরি হবে। আমরা জানি যে গভর্নমেন্ট অর্ডার একদিনে আসে না, 2 দিন সময় লাগে। অন্তত দুপক্ষের সাইন করে একটা মিনিটস আমরা পাবো, যেরকমটা আগের মিটিংয়ে হতে পেরেছিল, মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে হতে পেরেছিল। তাতে এগ্রিমেন্টও লেখা থাকবে, যে পয়েন্টে ডিসএগ্রিমেন্ট সেটাও লেখা থাকবে। অন্তত কি বিষয়ে আলোচনা হয়েছে সেটা অন্তত থাকবে। কিন্তু সেটুকু কিন্তু আমরা দেখতে পেলাম। যেমন প্রিন্সিপাল হেলথ সেক্রেটারি প্রশ্নে আমরা আগের দিনের মতো আজকেও বলেছিলাম, সেক্ষেত্রে তারা তাদের অপারগতার কথা জানিয়েছিলেন। আমরা বলেছিলাম যে ঠিক আছে সেটুকু থাক, যে আমরা দাবি জানিয়েছি কিন্তু আপনারা অপারগ। বাকি প্রত্যেকটা প্রশ্নে, রোগী পরিষেবার প্রশ্নে, সুরক্ষার প্রশ্নে, সিসিটিভির প্রশ্নে, আইসিসির প্রশ্নে, এদিকে থ্রেড কালচারের প্রশ্নে দুপক্ষেরই সাইন থাকবে। এই গোটাটাই এরকম একটা সুষ্ঠুভাবে হবে এটা আমরা আশা করেছিলাম। কিন্তু দেখা গেল কি যে সেটাকে দুপক্ষের সাইন করা এরকম কোনো জিনিস আমরা বের করে রাখতে পারলাম না। কিন্তু তারপরেও আমরা আশাবাদী। আমরা এই যে মেল পাঠাতে বলা হচ্ছে আমাদের তরফ থেকে কিছু ফর্মুলেশন, কিছু ডিরেক্টিভ আমরা চাইছি। মানে আমরা 5 ঘন্টা মিটিংয়ের পর এমন মনে হলো যে হয়তো বা ওই মেলটা আমরা এখানে বসে পাঠিয়ে দিলেই যেন কিছু একটা সমাধান হলো। 5:30 ঘন্টা ধরে যে এত আলোচনা হলো, সেটা একটা ভাবে যে ইতিবাচক আলোচনার দিকে আমরা এগোচ্ছিলাম, সেটা একটা ভাবে একটা হতাশার জায়গা তৈরি হলো। তারপরেও আমরা মেল পাঠাবো এবং আমরা আশা করবো যে প্রিন্সিপাল সেক্রেটারি বলেছেন যে কালকে সকালে, চিফ সেক্রেটারি বলেছেন যে কালকে সকাল দুপুরের মধ্যেই কিছু ডিরেক্টিভ আমাদের দাবি মেনে আসতে চলেছে।
বা আসবেন এরকম মৌখিক যে আসলে যদি মিনিটসে এটা লিখে বলে আজকে ব্যাপারটা হলো না, তো সেটা দেখা যাক, সেটার জন্য আমরা অপেক্ষা করছি, অবস্থান মঞ্চেই অপেক্ষা করছি, কর্মবিরতি অপেক্ষা করছি। কিন্তু তার সাথে আরো দুটো কর্মসূচির কথা আমরা জানিয়ে দিতে চাই। আগামীকাল আমাদের সিনিয়র ডাক্তারদের বিভিন্ন সংগঠন, আমরা যে থ্রেড কালচারের কথা বলছিলাম তার সাথে ওতপ্রোতভাবে ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল WBMC তার উপরে বসে থাকা কিছু মাথা, এই দুষ্টচক্রের মাথা আমরা সবাই জানি, এতদিনে জেনে গেছি দুর্নীতির মাথা। তো সেজন্য WBMC একটা অভিযানের তারা ডাক দিয়েছেন। তো সেক্ষেত্রে আমাদেরও একটা টিম সেখানে গিয়ে তাদের সাথে জয়েন করবে এবং একটা আমাদের কথা সরকারে তাদের সাথেও একসাথে জড়িত হবে, এটা আমরা চাই। এবং দ্বিতীয় কথা, খুব ইম্পর্টেন্ট কথা, যে আজকে আমরা জানি যে গোটা পশ্চিমবঙ্গে একটা বন্যা পরিস্থিতি কিন্তু তৈরি হয়েছে। বন্যা দুর্গত এলাকার সংখ্যা বাড়ছে, বহু বাঁধ ছেড়ে হাজার হাজার কিউসেক জল ছাড়া হচ্ছে, অত্যন্ত খারাপ পরিস্থিতি। তো সেই জায়গা থেকে আমরা WBNF এর পক্ষ থেকে এই প্রত্যেকটি যে বন্যা দুর্গত এলাকা, সেই এলাকায় আমরা যে এখানে অবস্থান করছিলাম, আমাদের কাছে বহু মানুষ বহু সাহায্য করছিলেন, তার বহু কিছু অনেক এক্সেসও হয়ে গিয়েছিল বা বহু জিনিস এখনো জমে রয়েছে, সেই গোটাটা সহ আরো আমরা আবেদন জানাবো বাকি লোকেরা আমাদেরকে দিন, সেটা সহ আমরা এই বন্যা দুর্গত এলাকায় আমরা ত্রাণ শিবির করতে চাই এবং সেখানে আমরা অভয়া ক্লিনিক আমাদের যে সহকর্মী এই প্রত্যেকটা বন্যা দুর্গত এলাকায় আমরা চাই যে আমরা সেসব জায়গায় গিয়ে অভয়া ক্লিনিক করবো এবং মানুষের প্রতি আমাদের যে দায়বদ্ধতা সেটা আবার প্রত্যেকের কাছে তুলে ধরবো, এটুকু আমরা জানাবো।